কালকের ভিডিওটা ঠিক এখানেই শেষ করেছিলাম পাঁচালি পড়তে পড়তে। তো আজকে আবার এখান থেকেই শুরু করলাম, কারণ কালকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল বলে। তো ভাবলাম যে না, প্রসাদ খাওয়ার ভিডিওটা আজকে শুরু করব। কালকেই তোমাদের বলেছিলাম যে প্রসাদ খাওয়ার ভিডিও পরের দিন দেখতে পারবে। তো আমি পাঁচালি পড়ছিলাম আর কিছুটা আটা মাখা ছিল, মানু আর রানী মিলে লুচিগুলো বানিয়ে ফেলেছে আমি পাঁচালি পড়তে পড়তে। তো রানীর মা, রানীর ভাই সবাই এক এক করে আসছে, আমি ক্যামেরাম্যান, আর মানু আর রানী প্রসাদ দিচ্ছে। বাচ্চাদেরই তো আনন্দ। তো বাচ্চারা যেমন আমরা অনুষ্ঠান বাড়ি খেতে গেলে পাতা দিতে হয়, তো সেরকম ওরাও প্রসাদ দেওয়াতেও ব্যস্ত। তো যখন বেশি লোকজন চলে এসে, তো অনিমা, এদিকে বর্ষার বুনু, আরও ওই উজ্জ্বল সবাই এসছে আর কি, পাড়ার ছেলেপেলে প্রসাদ নিতে। তো আমি ভেবেছি পাতাতে সবাইকে প্রসাদ দিই। তো ওরা বলছে যে না কাকি, আমাদের যেটা মানে এক একজনের হাতে দুটো তিনটে করে প্যাকেট। আমি মানে দেখছি, ভিডিও এডিটিং করছি, ভয়েস দিচ্ছি, আমি নিজেই হাসছি। আর তখন তো হেসে আমি মাটিতে গড়াগড়ি দিচ্ছি ওদের কথা শুনে। বলছে যেটার মধ্যে খই মুড়ি মোয়া আছে সেটার মধ্যে দেবে, আর যেটার মধ্যে নাড়ু আছে সেটার মধ্যে নাড়ু দেবে, আর একটা যেটার মধ্যে লুচি সুজি আছে সেটার মধ্যে দেবে, আর একটার মধ্যে ফল প্রসাদ দেবে। তো আমি বর্ষাকে বলছি, বর্ষা বলছে কাকি বোনেরটার মধ্যে আমাকে দিয়ে দাও। আমি বলছি কি তাহলে একটা লুচি সুজি খাও, বলছে আমাকে হাতে দাও কাকি, আমি হাতে দাঁড়িয়ে উঠানেই খাবো। তো বর্ষার কথা শুনে আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। বর্ষা, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তো যে না আসতে চায় তাকে না দেখানোই ভালো। তো বন্ধুরা, আমরা তো গ্রামে থাকি আর আমরাও এই দিনটা খুব মিস করি। যখন ছোট ছিলাম আমাদের তো তবু শ্বশুরবাড়িতে দিনের বেলা পুজো হয়, আর আমার বাবার বাড়িতে সন্ধ্যের পরে কিন্তু পুজো হয়। আর লক্ষ্মী পুজো কিন্তু সন্ধ্যের পরে হলেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরাও এরকম ছোটোবেলায় প্যাকেট নিয়ে বেরোতাম। আমার বৌদি আমাকে ফোন করে বলছে, বলে আমিও প্যাকেট নিয়ে বেরিয়েছি, আমি আর মেয়ে সারা পাড়াতে প্রসাদ নিয়েছি। তো সত্যি মানে এই দিনগুলো খুব আমরা মিস করি। আর এগুলো একমাত্র যারা গ্রামে থাকে তারাই বোঝে, শহরে তো কেউ কারোর বাড়িতে নিমন্ত্রণ ছাড়া যায় না। আর গ্রামে লক্ষ্মী পুজোটা তো ঘরে ঘরে নিমন্ত্রণ করতে হয় না, সবাই সবার বাড়ি আসে, বা রাস্তায় ডাক দিলে হয় আসো প্রসাদ নিয়ে যাও। তো আমরা সবাই সবার বাড়িতে যাই। তো আমারও তো যেতে হবে সবার বাড়িতে। তো বিনিতা এসেছিলো, বিনিতাকে প্রসাদ দিয়েছি। আর দিদি এসে, ওদের তো কালো সুস, ওরা তো পুজো করবে না। তো আমি দিদিকে প্রসাদ দিলাম বেশি করে। তো দিদিকে বলছি, দিদি চলো টুকিদের বাড়ি যায় না, দিদি কিন্তু রাগ করবে। কালকে দিদিকে যখন মোয়া নাড়ু বানিয়ে দিয়ে এসি, দিদি বলছে রূপা আমি কিন্তু কার নিমন্ত্রণ করতে যাব না, তোমরা কিন্তু চলে আসবে। কারণ দিদি সেরকম একটা হাঁটা চলা বেশি একটা আমাদের মতন আর কি দৌড়াদৌড়ি করতে পারে না। দিদির মাজায় বেল, ঘাড়ে বেল, ওই আমার মার মতন বেশি একটা তাড়াতাড়ি করতে পারে না, আর এরকম হামাগুড়ি বসে দিয়ে কাজ করে। তো কোথাও প্রসাদ আনতে যাই বা না যাই, প্রত্যেক বছর দিদির ঘরে আসবো প্রসাদ নিতে। কালকে এই দিদির বাড়িতেই আমরা সমিতি এখানেই তো বসি, তো এই দিদির বাড়িতেই কালকে আমরা আর কি নাড়ু বানিয়ে দিয়ে গেছিলাম। আমি প্রসাদ এনে ঢেকে থুয়ে গেছি। আমার বড় ভাসুরের মেয়ে আসছে, ওকে কি আমাদের বাড়িতে যাবে না? আমি বললাম হ্যাঁ চল। তো রানী আমাদের বাড়ির থেকে প্রসাদ নিল। এখন যাচ্ছি আমার জ্যাঠা শ্বশুরের বড় ভাসুরের বাড়ি। শুধু রানী দিতে পারি, আমি কোথাও যাবো না। তুই তো দেখি সব জায়গায় যেখানে যাই আমরা তো দেখোনি। আমার এটা হচ্ছে বড় ভাসুরের বাড়ি। তো এই যে প্রসাদ নিয়ে নিলাম। রানী বলছে এখনও আমাদের বাড়ি যেতে হবে। আর তোমরা তো রানাদের বাড়ি চেনো, ছোটো ভাসুরের বাড়ি। তো এই যে দিদিদের বাড়ি এসছি, দিদি বলছে আমি কখন তোমাদের জন্য প্রসাদ বেড়ে রেখেছি। তো দিদি কি যেন কাজ করছিল, ও দিদিও আবার কার বাড়ির থেকে প্রসাদ নিয়ে আসলো। তো দিদি প্রসাদ যেহেতু বেড়ে রেখেছে, আমরা নিজেরাই নিয়ে নিলাম প্রসাদ। রানী বলছে কি দাও তো, আমি সবাইকে দিচ্ছি। তো রানার মা বলছে কি হ্যাঁ নে, তোরা নিয়ে খাওয়াটাই তো বেশি আনন্দ। আর দেখো ওরা কিন্তু কলার ডুঙায় 5টা করে ফুটা দিয়েছে, আর আমার মানু কলার ডুঙা পুরো সাজিয়ে দিয়েছে। ওই যে টুকির মার মানে ওই দিদির দেখেছে, ও বলছে আমি দেখেছি বর্মা ওইভাবে সাজিয়ে দিয়েছে, তো ও ওইভাবে সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, বেশ রানীদের ঘরে একটু মজা করে আসলাম। আর দিদির ঘর থেকে প্রসাদ নিয়ে আর কোথাও আমি যাব না। তো রানী বলছে এবার আমাদের বাড়ি চলো কিন্তু, হ্যাঁ না হলে রাগ করবো। তো আমি মানুকে বলছি চল, রানী এত করে বলছে, আর ওদের বাড়িতে সেরকমভাবে যাওয়াও হয় না। মানে আমি বেরোতে পারি না, বেরোনোর অভাবে আর কি যাওয়া হয় না। তো প্রসাদ নিয়ে এইগুলো আমি সাজিয়ে দিয়ে সুন্দর করে থালা আমাদের ঢেকে, দেখো কত প্রসাদ হয়ে গেছে।
টুকিদের বাড়ি দিয়ে, বর্ষাদের বাড়ি দিয়ে, আর আমার বড় ভাসুর আর ছোটো ভাসুরের ঘর দিয়ে, কত প্রসাদ থালার মধ্যে। তো ঢেকে টেকে থুয়ে আমরা বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি রানীদের বাড়ি। চলো তোমরাও তো রানীদের বাড়ি দেখা মানে দেখোনি, রানীকে সবসময় দেখো আমার ভিডিওর মধ্যে। তো এটা হচ্ছে রানীদের বাড়ি। মানে এত ওরা মানে আর কি ঘনবসতির লোক, রানীর দাদু তার যে ভাইরা সবই একই বাড়ির ভিতরে রয়েছে। তো রানীদের নতুন ঘর করেছে, সামনে একটা টিনের ঘর আর কি ওরা থাকে আপাতত, আর পিছনে ঘর করেছে যমুনার মধ্যে মাটি ফেলে। তো এই যে এখনও ঘর পুরো কমপ্লিট হয়নি। তো রানী আসার পরে, রানী বলছি আমরা এখানে আসার পরে রানীর মা আমাকে ঘরটা দেখালো, ভীষণ সুন্দর, 3টে রুম, কিচেন, বাথরুম টাথরুম দিয়ে করেছে। ওদের বাড়িতে ওর যে দাদুরা আছে, দাদুর আরও 3টে 4টে ভাই, তার ছেলে মেয়ে, তাদের আবার ছেলে মেয়ে, মানে একদম গিজগিজ করে ওদের বাড়িতে এত ছেলে পেলে। তো আমি ছাদে এসে না নিরিবিলি একটু বসেছিলাম, মনটা মনে হচ্ছে আমার কি শান্তি। আর আজকে তো পূর্ণিমা, চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। তো আমি সেটাই আর কি ভিডিও করছি। আর যমুনার কি সুন্দর হাওয়া আসছে একদম। আমি যদি দিনের বেলা কোনো দিন ওদের বাড়িতে যাই তোমাদের দেখাবো। রানীদের কিচেনটা মানে রান্নাঘরটা এত সুন্দর করেছে, একটা বড় জানলা রেখেছে, খুললে যমুনা দেখা যাবে। তো আমি বলছি এত সুন্দর এই কিচেনের এখানে প্রথমে যদি ভিডিও শ্যুট করা যায়, জানলাটা খুলেই যমুনা দেখানো, কি সুন্দর লাগবে। তো ওটাই আর কি গল্প করছিলাম মানু আর আমি বাড়িতে এসে। তো আমরা রানীদের বাড়ি থাকতে থাকতে রানীর ভাই হচ্ছে বোম নিয়ে এসছে, ও আবার 2-3টে বোম ফাটালো। ছেলে মানুষ তো বোঝোই তো একটু, তো আর লক্ষ্মী পুজো মানেই বাজি ফোটানো। তো আমরা এই বছর বাজি টাজি আনিনি, তার কারণ হচ্ছে ওই মানুর আর কি নাকে ধুমো টুমো যাবে বলে আনিনি। তো ওখানে ওরা মানু ধরেনি, ওরা 2-3টে রং মশাল আর ওই একটা মানে কি বাজি টাজি আর কি ধরিয়েছে। তো যাই হোক, ওখানে থেকে আমি মানুকে বলছি যে চল বাড়ি যেতে হবে, কারণ কেউ যদি প্রসাদ নিতে আসে ফিরে যাবে, তো তোর দাদু অশান্তি করবে, চল বাড়ি চলে যাই, বলবে বাড়ি ছেড়ে কোথায় গেছে। যদিও আমি কোনো সময় কোথাও যাই না বা কারুর বাড়িতেও যাই না, সবসময় বাড়ি থাকি, তোমরা দেখো ভিডিওর মধ্যে। তো কনাদি কালকে নাড়ু মোয়া বানিয়ে দিয়েছে, ভিডিওতে দেখেছো। তো আমি কনাদিকে বললাম দিদি বললো আমি এই ফল টল দিয়েই পুজো দিয়েছি। আমি বললাম তোমার আর কি ঝামেলা, তুমি আমার এখান থেকে অর্ধেকটা নিয়ে নেবে, খই মুড়ি নাড়ু টাড়ু যা আছে। তো কনাদি সন্ধেবেলা আমাকে বলে গেছে রূপা আমি রাত্রিবেলা আসবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি তোমার সময় মতন এসো। আর ভালো লাগছে না, সারাদিন পরে সেই 4টে 4:30 উঠেছি, মাথা যন্ত্রণা করছে, মাজা টাজা ভীষণ যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। আর আজকে সারাদিনে একবার চাও পর্যন্ত খায়নি, যেই মানুষটা দিনের মধ্যে এতবার চা খায়, কিন্তু আজকে একটু চাও খায়নি। তো কনাদিকে আমি অর্ধেক সব কিছু দিয়ে দিলাম। কনাদি বললো দে, আমি আবার এগুলো হচ্ছে গাডার দিয়ে রাখি, না হলে না নরম হয়ে যাবে। তো আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তখন 9:30 10টার মধ্যে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে আমার আবার যা এসেছিলো, ছোটো যা এসে বলছে কিরে পাখি, মানুকে তো পাখি বলে ডাকে, প্রসাদ দে। আমি উঠে আবার দিদিকে প্রসাদ দিয়েছি। তো শরীরটা খারাপের জন্যই দেখো, মানুষের তো সবসময় শরীর মানে ভালো লাগে না। আর রাত্রিবেলা ওদেরকে ভাত দেওয়ার পরে মানু আমাকে, ও নিজে একটা থালার মধ্যে ভাত নিয়েছে। আমি সত্যিই বলছি, আমি লক্ষ্মী পুজো করে ভাতই খেয়েছি, কারণ আমাদের মধ্যে ভাত খায়, তো আমি এর জন্যই ভাত খেয়েছি। যে ভাত খেয়েছি বলবো খাইনি, তো নিরামিষ ভাতই খেয়েছি। আমার যাও বলছিল হ্যাঁ রূপা আমিও ভাত খেয়েছি। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত, কালকে সকালে আবার দেখা হচ্ছে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরাও মোটামুটি আছি। তো অনেক জানো 6টার সময় উঠেছি, উঠান ঝাড় দিয়ে জামা কাপড় বাইরে মেলে মাথা ঘোরাচ্ছে, উঠতেই পারছি না। তারপরে বাসি নাইটি ছেড়ে শুয়ে পড়েছি গিয়ে, মেয়েও উঠতে পারছে না, আমিও উঠতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। তো যাই হোক, আজকে ওর 2 জায়গায় পড়া মানুর, তো একটাই ঘর, ওইখানে যে জায়গায় মাস্টারমশাই বসে ওই জায়গায় ঠাকুর রয়েছে, তো ওই ঠাকুরটা ওইখানেই রয়েছে। তো সামনে সব পরিষ্কার করে, সকাল থেকে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে কটা পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত করলাম সকালবেলা। সব কাজ রয়েছে করব। মানুকে আবার ডাকলো জেঠু, তা গেল কী করতে জানি না, ওর জেঠু ডাকলো, বললো রিমি এইদিকে আয় তো একটু শোন তো মা। তা ও গেল জেঠুর বাড়িতে, এনেছি তাড়াতাড়ি চলে আসবি, এখনই পড়াতে আসবে। তো কথা বলতেও ভালো লাগছে না, মাথায় এত যন্ত্রণা করছে। কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি 10টার মধ্যে, মশি টশি টাঙিয়ে একটা লাইট তো সবসময় জ্বলে, আর একটা লাইট অফ করে 10টার মধ্যে শুয়ে পড়েছি। মানে আমার মাজা টাজা এত ব্যথা যন্ত্রণা করছে। আসলে কি বলো তো, ভেলুরের থেকে আসার পরে, আমি সেই ভেলুরের থেকে যবে বাড়ি এসি তবে থেকে তো মানে আসার পরে কাচাকুচি ধোয়া কাচা করেই যাচ্ছি। এবার ভেলুরের থেকে আসার পরে একটা
ঘর দুয়ার পরিষ্কার থাকে, সেই ঘর দুয়ার পরিষ্কার জামা কাপড় কাচা করেই যাচ্ছি। তারপরে আবার পুজোর, আবার এই যে লক্ষ্মী পুজোর, আর বৃষ্টি তো থামে না। মানে একটা কাজ যে করব ভালো করে সুন্দরভাবে, তো বৃষ্টিই থামে না। মনে হচ্ছে কত জামা কাপড় রয়েছে। তা মেয়ে করছে, মা আজকে আর করতে হবে না, জামা কাপড় কাচাকুচি থাক, কালকের থেকে আবার শুরু করো। কত ওই দুটো বিছানার চাদর আমার কালকে যে স্নান করেছি সেই শাড়ি ওইভাবে রয়েছে, বাসি নাইটি সব রয়েছে। তো বাবা গাড়ির কি আওয়াজ। তো এটাই হচ্ছে কথা। তো শরীর খারাপ লাগলেও করতে হবে, মাছ রেখেছে মাছ করতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যতটা পারবো শেয়ার করব, ছোট ভিডিও হলেও শেয়ার করব। তো দেখি শরীরটা ভালো লাগলে ধীরে ধীরে তারপরে সব করব। আমি উঠে গেছি কিন্তু 6টায়। উঠে না আমি উঠতেই পারছি না, আমার শরীর কেমন মনে হচ্ছে টাল খেয়ে ফেলে দিচ্ছে এরকম মনে হচ্ছে শরীর। তো কি করব বলো, 6টায় উঠেছি, আমিও তো একটা মানুষ। আচ্ছা বলো তো বন্ধুরা, আমি সেই ভেলুরের থেকে আসার পরে আমি তো বসে নেই, বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে, সেই কাচাকুচি করেই যাচ্ছি, ঘর পরিষ্কার করেই যাচ্ছি। তো আমারও তো একটা শরীর, মনে হয় একটু রেস্ট নিই। সবাই তো পুজোতে বা কেউ তো একদিন হলো বাইরের খাবার বা বাবার বাড়িতে গেছে, আমার তো 3 বেলায় রান্না করতে হয়। কোথাও তো যাওয়ার মতন জায়গা থাকলেও যায় না, কারণ মানুর পরিস্থিতি তো তোমরা সবটাই জানো। আমি ভয়তে বাবার বাড়ি যাই না, কোথাও যাই না। তো এইদিকে দেখো দোকানদারি করছি, কারণ মনে হয় যেন আমি যদি 24 ঘন্টা দোকানদারি করতে পারতাম তাহলে ভালো হতো আর কি। তো কি করব বলো, আমারও তো এইদিকে বাড়ির দিকে কাজ থাকে, 3 বার রান্না থাকে। আমি কাজ করতে করতে মানুকে পড়াতে আসবে। তো আমার বাবা না আবার ভিডিও কল করলো বলতে দাদার মেয়ে ভিডিও কল করেছে। তো আমার বাবার সাথে একটু কথা বললাম, কথা বলে মন মেজাজটা খারাপ। বাবা অনেক দিন ধরেই বলছে আয় গাড়ি পাঠাচ্ছি, গাড়িতে করে আসবি, কিচ্ছু হবে না। আমি বলছি না কিছু, কি বলবো আর, মুখ দিয়ে তো সেই কথা বলতে পারি না। মানে এমন একটা পরিস্থিতি যে বাবা মরে গেলেও আমি আর কি দেখতে যাওয়ার মতন আমার ক্ষমতা নেই। তো কেউ না সেটা মনের বোঝে না যে সত্যি তো কী পরিস্থিতিতে থাকে। ও তো একটা মানুষ, ওরও তো একদিন বাবা মার কাছে যেতে ইচ্ছা করে বা বাবা মার মুখ দেখতে ইচ্ছা করে, বা ওরও তো একদিন রেস্টের দরকার পড়ে। সেই তো 15 বছর 3 মাসে 15 বছর বয়সে বিয়ে হয়ে এসছি, 17 বছরের মধ্যে মেয়ে হয়ে গেছে, তারপরে তো জীবনটাই হসপিটাল। তো এটাই আর কি। তো ঘুম থেকে উঠেই মানে ওই যে আজকে একটু উঠেছি 6টায়, উঠলে কী হবে, আমি মাথা তুলেই উঠতে পারছি না। তো উঠতে ওই 8টা বেজে গেছে। তো এসেছিল এক মাছওয়ালা, ওই মাছ নিয়েই যত রাজ্যের অশান্তি বেঁধে গেল। কেন আমি রাস্তায় মাছ কিনতে যাইনি, আমি বলছি আমি যে উঠে দাঁড়াবো আমার মাথা ঘুরে ফেলে দিচ্ছে, আমি পাচ্ছি না উঠতে। তো দেখো আজকে যদি আমি একটা কাজ না করি, সেই কাজটা কিন্তু আমার কেউ এসে করে দিয়ে যাবে না। হয়তো আজকের কাজটা আমি কালকে করব, কিন্তু যখন পাড়ার লোককে ডেকে দেখায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। তো ভাবলাম যে না, ঝগড়া হোক অশান্তি হোক যাই হোক, আমাকে সামনের দিকে আগাতে হবে। কারণ মেয়ের পড়াশোনা করাতে হবে, মেয়ের ট্রিটমেন্ট করতে হবে, আমাকে তো হার মারলে হবে না। আর এইসব কথা কাউকে বলতেও পারি না। এই যে সবজি কাটার আগে বাবার সাথে ভিডিও কলে কথা বললাম, বাবা মার কাছে কি বলবো, মনের কথা তো মানুষে বাবা মার কাছে বলে। তো এই বাবা ফোন করার পরে এই বাবা কান্নাকাটি করলো, তখন নিজের মনের দুঃখের কথা না নিজেই চাপা দিয়ে রাখলাম, যে ঘুম থেকে উঠেই আমাকে বাড়ির থেকে আর কি বের করে দেয়। কারণ সত্যি তো বাড়ির থেকে তো বের করেই দেবে। মানুর বাবার নামে যেটুক জায়গা ছিল সেটুক তো বিক্রি করে দিয়েছি। তো এখন অন্য কারোর জায়গায় থাকলে বলে না, সত্যি আজকে আমার পুরো দোষ হচ্ছে আমার মা। ছোট্ট বয়সে বিয়ে দিয়ে, 15 বছর বয়সে বিয়ে দিয়ে, এই যে প্রেম ভালোবাসা কী জিনিস আমরা কিন্তু মানে আমাদের সেই সময়ের আমলে যারা আর কি ওই 1993-94-তে যারা জন্ম হয়েছে তারা জানে মোটামুটি প্রেম ভালোবাসা কী জিনিস জানতো না, বা 1990 সালে যাদের জন্ম হয়েছে। তো আমরাও সেই প্রেম ভালোবাসা কী জিনিস জানি না, তার আগেই বিয়ে দিয়ে দিয়েছে, সেরকম স্বাধীনতা পাইনি, কোনো জিনিস পাইনি। তো সেটা শ্বশুরবাড়ির লোক না মানে না আর কি, যে যেমন এখনকার মডার্ন শাশুড়িরা কত রকম, মডার্ন শ্বশুররা কত রকম। তো কিছুতে কিছু হলেই বাড়িতে বেরিয়ে যেতে তাই এখনকার আমি একটা কথাই সব মেয়েদের বলবো, বা যারা আমার যে কজন ভিউয়ার্সরা ভিডিও দেখে, যে মেয়েকে প্রতিষ্ঠিত করে কমসে কম যে তাকে কেউ তাড়িয়ে দিলে সে যেন তার মাথা গোঁজার ঠাঁইটা যেন পায় কোথাও। কারণ যেমন আজকে আমার মাথা গোঁজার ঠাঁইটা নেই, যে একটু ঘুম থেকে লেটে উঠলে মুখ শুনতে হবে,
কথা মতন যদি কিছু না করতে পারি তাদের কথা মুখ শুনতে হয়। তো সবটা ভুলে গিয়ে আবার রান্নাবান্না শুরু করলাম। আর আমার যখন মন খারাপ হয় আমি কিন্তু কোনো সময় সামনাসামনি কথা বলার মতন আমার মানে শক্তি থাকে না। তো আজকে আমার শাশুড়ি মারা গেছে প্রায় 6 বছর হয়েছে। তো 6 বছর ধরেই আমি আমার শ্বশুরকে বলি, তুমি আনো না, লোক আনো, কোনো ব্যাপার নেই, লোক আনো, যার কেউ নেই তার তো ভগবান আছে। হয়তো আমি যতটা যত্ন করছি তোমার ততটা হয়তো যত্ন হচ্ছে না। তো দুধের স্বাদ তো কোনো দিনই ঘোলে মেটে না, তুমি লোক আনো। মান সম্মান শুধু ছোট ছেলের না, মান সম্মান গেলে আরও ছেলের মান সম্মান যাবে। তো এটাই হচ্ছে কথা। উঠতে বসতে মানে শোনাবে যে আমি লোক আনবো, যা আছে তোরা বাড়ির থেকে বেরিয়ে যা। তো আমি বলি যে তুমি লোক আনলে তো তখন আমি নিশ্চয়ই বাড়িতে বেরিয়ে যাবো, তুমিও লোক আনছো না বলেই তো আমি বাড়িতে বেরোচ্ছি না। আর একবার তো বাড়ির থেকে চলেই গেছিলাম, ঘোষপাড়ায় গিয়ে আমরা বাড়ি করেছিলাম। তো তখন আবার তুমি হাতে পায়ে ধরে গিয়ে আবার নিয়ে এসছো। তা নিয়ে এসে এরকম প্রত্যেক মুহূর্তে আমিও তো একটা মানুষ। যখন মানে আমি আর কি কথাগুলো আজকে বলছি ওনাকে যে আমি রাত্রিবেলা আমার ঘুম হয় না, যে দেখতে দেখতে বাড়ি চলে আসি, আবার এই 10 তারিখে টিকিট করব, আবার যেতে হবে 2 মাসের মধ্যে আমি কোথার থেকে 50,000 টাকা জোগাড় করব। আজকে মেয়েকে নিয়ে 14 বছর ধরে ভুগছি, কোনো সময় তো হাতে 10টা টাকা দাও না। এই যে এত বড় একটা বিএমটি করেছি, তুমি তো বলেছিলে 15,000 20,000 টাকা দেবো, কই আমি সেটাও তোমার কাছে কোনো সময় চাই না। আর অনেকেই হয়তো ভাবে যদি আজকে আমার ভিডিওটা আমার বাড়ির আশেপাশে বা কেউ যদি দেখে যে আমার শ্বশুর আমাদেরকে খাওয়ায়, হ্যাঁ শ্বশুর তো অবশ্যই খাওয়ায়, তার মধ্যেও আছে আমাদের খাওয়ার জন্য একজন টাকা পাঠায়, 2 মাস 3 মাস পরই টাকা পাঠায়। তার নামটা আজকে বললাম না, অবশ্যই ভিডিওতে বলবো। সে টাকা পাঠায় বলেই আমাদের খাওয়ায়। আমার বাবার বাড়ি থেকে কী দেয় না দেয় সেটা সব থেকে বড় কথা না। দেখো ওই যে মানু বললাম না, আগের দিন সুপারি বিক্রি করেছিল, 2টো গাছের সুপারি 200 টাকা বিক্রি করেছিল। তো সকালবেলার থেকে যেহেতু মনটা খারাপ, হালকা পাতলা কাজ করেছি, বেশি একটা কাজ করিনি। তো মোটামুটি ওদের ঠিক টাইম মতন খাওয়া দিয়ে এদিকে দেখছি আকাশটা অন্ধকার হয়ে এসছে। তাড়াতাড়ি ভাত খেয়ে দিয়ে আমার কালকে যে বললাম না তাড়াতাড়ি শুয়ে পড়েছি, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো কালকে। তো কালকে ভিডিও এডিটিং করিনি, আজকে মানে ভিডিও কোনো রকম এডিটিং হয়নি। তো তাড়াতাড়ি আমি 2টোর মধ্যে খেয়ে দিয়ে ভিডিও এডিটিং করে পোস্ট করে দেখি আকাশ মেঘলা হয়ে গেছে, একটু শুইনি, উঠে চলে এসছি। এই যে নীলকণ্ঠ ফুল গাছগুলো পড়ে গেছে। তো মাঝে মধ্যে ভাবি বাড়িটা সুন্দর করে সাজাবো, আবার ভাবি তো যখন তখন আমাদের বাড়ির থেকে তো বের করে দেয়, দূর করে তাড়িয়ে দেয়, তো বাড়ি সাজিয়ে কি করব। তো মানুর বাপি বলে মাঝে মধ্যে যে তারও ব্যাঙ্গালোর থেকে জানা উচিত যে তার বউ মেয়ের থাকার মতন কোনো একটা নিজস্ব আস্থা নেই। আজকে যদি আমি পড়াশোনা জানতাম বা মাসে কিছু হলেও ইনকাম করতাম, যে একটা কম্পিউটারে বসবো, কোনো কোম্পানিতে চাকরি 20-30 হাজার টাকা মাসে ইনকাম, মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু ঝাঁটা খায় লাথি খায়, সেও জেনে গেছে যে এখানেই তো থাকবে, ঝাঁটা খাক লাথি খাক, সে তো কোনো দিনই অন্য কোথাও যাবে না। তো এটাই আর কি, সবাই সুযোগ সুবিধাটা সেটাই নেয়। আজকে মনে করো আমার একটু শরীর খারাপ লাগলো, আমি একটা কাজ করতে পারিনি, তো সেই কাজটা পাড়ার লোকরে দেখালে হবে যে দেখো এই কাজটা নোংরা করে ফেলে রেখেছে, তো সেই কাজটা তো পরের দিন আমিই তো করব, পাড়ার লোক তো করবে না। এটা কিছুই না, এটা বাড়ির বউয়ের নামে বদনাম করবে যে সে লোক আনবে। তা ডাইরেক্ট বললেই হয় যে আমি লোক আনবো। তো আজকে 6 বছর ধরে তার ছোটো ছেলেকেও আমি রাজি করিয়েছি, ছোটো ছেলেও বলেছে ঠিক আছে লোক আনো, কারোর যখন আপত্তি নেই আমারও কোনো আপত্তি নেই। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, নিজের মতন নিজে কাজ করে যাচ্ছি, নিজের মতন নিজে চলছি ফিরছি। যেটা তোমরা ভিডিওতে দেখো যে সামনে, হ্যাঁ আমাদের সুখী ফ্যামিলি খুব কিন্তু মাঝে মধ্যে এমন রিয়াক্ট করে নুনেতে চুন খসলেই। আমাদের কাছে এই যে ভেলুরে যে যাই, তোমরা হ্যাঁ ফোনটা আমি দিয়েছি, ভেলুরে যখন আমরা যাই কোনো দিন মানে এই যে যাই বা পৌঁছাই কোনো দিন ফোন করে না। যখন ওনার খেতে অসুবিধা হয়ে যায়, যখন দেখে আর কেউ খেতে দিচ্ছে না বা কি নিজে রান্না করছে, তখন গিয়ে আমাদের ফোন করবে কবে আসবি। তাছাড়া এই 10 বছর ধরে ভেলুরে যায় বা ব্যাঙ্গালোরে যায়, যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন সেরকম একটা ওই মাঝে মধ্যে হঠাৎ 2 মাসে 6 মাসে ফোন করতো, কারণ তখন জেনে গেছিলো যে মেয়েকে ওখানে স্কুলে ভর্তি করেছি মেয়ের জন্যে। মেয়ের আসলে আমার কিন্তু ব্যাঙ্গালোরে থাকলে আমার অনেক টাকা ইনকামও হতো, বরং মেয়ে বড় স্কুলে পড়াশোনা করতো। শুধুমাত্র শ্বশুরের কথা ভেবে আমি বাড়ি ছেড়ে মানে ব্যাঙ্গালোর ছেড়ে চলে এসেছি। মানুর মালিক তো তোমরা জানো, মানুর মালিক বলছি, ওর বাপির মালিক ভীষণ ভালো, উনি
5তলা না 6তলা বাড়ি বানাচ্ছে, বিল্ডিং করছে, তো ভাড়া দিয়ে দেবে। তো বলেছিল যে ওকে তো রাজু বলে ডাকে, যে রাজু তুই রিমিকে আর রূপাকে নিয়ে আয়, আমরা একটা তোকে রুম দেবো, তোর ভাড়া দিতে হবে না। তো আমি বললাম না দেখো, আমরাও তো মা বাবা হয়েছি, আমরা যখন বয়সকালে সন্তানের কাছে ভাত পাবো না, তো তোমার বাবারও তো ছেলে বিয়ে দিয়েছে ভাতের জন্যে, তারপরে শাশুড়ি মারা গেছে, 6 বছর হয়ে গেছে, তো তাকে যদি কেউ ভাত না দেয় তখন কেমন হবে? সেরকম তোমারও যখন ভাত না পাবে বয়সকালে, সেরকম শুধু তার কথা ভেবে আমি ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছি। কিন্তু মেয়ের পড়াশোনার থেকে সব কিছুর থেকে ব্যাঙ্গালোরের থেকে আমার ভেলুর কিন্তু 5-6 ঘন্টা লাগে, আমার মেয়ের ট্রিটমেন্টটাও কিন্তু ঠিকভাবে হতো। তো কাজ করতে করতে বৃষ্টি নেমে গেছে, সন্ধ্যাবেলা একটু মা মেয়ের জন্য চা নিয়ে এসি, তো আমার ভালো লাগছে না কথা বলতে, কারণ ওই যে একদম মুখের উপরে ডাইরেক্ট বললো বাড়ির থেকে বেরিয়ে যা, আমি লোক আনবো। তো আজকে সত্যি এটাই আর কি তোমাদের বলতে চাই, মেয়েকে শিক্ষার যোগ্যতা করে একদম মানে আমার পরিস্থিতি কেউ বোঝে না। যদি বলো তো হ্যাঁ আমি সিঙ্গেল মাদারের মতন একাই মেয়েকে মানুষ করছি, কারোর সাপোর্ট ছাড়া। আমার দেখো বাবার বাড়ি থেকে কী দেয় না দেয় সেটা কিন্তু পরের কথা, আমার খাওয়া দাওয়া কিন্তু শ্বশুর দেয় না। হ্যাঁ শ্বশুর তো অবশ্যই দেয়। আজকে যদি আমি লোকের বাড়ি কাজ করতাম, আমি তো সেখানেও, আমি যখন ব্যাঙ্গালোরে কাজ করেছি তখনও তো দিদিদের ঘরে খাওয়া পেয়েছি, বরং টাকাও পেয়েছি, জামা কাপড়ও পেয়েছি। তো সেরকম বাড়ির একটা বউ কিন্তু ওই তোমরা হয়তো দেখেছো একটা সুতির শাড়ি আর 2টো নাইটি, ওইটা তো একটা মানুষ পায়, সারা বছর কাজ করে তার বিনিময়ে তো পাবেই। আর এই যে মেয়ের পড়াশোনা বলো, মেয়ের ট্রিটমেন্ট বলো, সব কিছু নিজের উপরে নির্ভর করে কিন্তু করতে হয় কিন্তু। আর দিনের শেষে যাকে মন খুলে কথা বলবো সে তো মানে সন্ধ্যের পরে সে হয়ে যায় রাজা। তা সে ফোন করলে তার ভয়েস শুনলে সে মানে তাকে যে মনের কথা দুটো বলবো তো বলি না, কাউকে বলি না। 1 নম্বর কথা হচ্ছে মাকে তো বলিই না, কারণ আমার মেয়ে আর কি মাকে একটু মাঝে মধ্যে সেরকম ধাতানি দেয়, কেন এত ছোটো বয়সে আমার মাকে বিয়ে দিয়েছো। আর যাই হোক এইসব কথা। তো আজকে আমাদের সমিতির কিস্তি ছিল, 3 তারিখে কিস্তি ছিল। তো কিস্তি আজকে তো 7 তারিখ না 8 তারিখ হয়ে গেছে কিস্তি, দিদির বাড়িতে কিস্তি দিয়ে এসে একটু মোবাইলে টিভি হচ্ছিলো, বলছি টিভিতে সিরিয়াল হচ্ছিলো, তো সিরিয়াল দেখছিলাম, সিরিয়াল দেখতে দেখতে লেট হয়ে গেল। তো এসে আমি জামা কাপড়গুলো সেই পুজোতে পরেছি জামা কাপড়গুলো, আর আজকে মোটামুটি সব জামা কাপড়গুলো শুকিয়েছে, তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তারপরে তো রাতে রান্না আছে, মুখ বুঝেই কাজ করে যাচ্ছি, যে কি বলবো, কিছু বলার নেই। ওই চুপ থাকলেই সব শান্তি, চুপ না থাকলেই অশান্তি, এটাই তো হচ্ছে কথা দুনিয়ায়। যতই করুক পরের মেয়েরা, পরের মেয়েদের জায়গা সেই একটাই, নিজের কিছু না থাকলে বাড়ির থেকে বেরিয়ে যাবি। সত্যি কথা বলছি জানো, আজকে তো আমার শাশুড়ি মা 6 বছর হয়ে গেছে মারা গেছে, কোনোদিন না আমার শাশুড়ি মা, কেউ স্বীকার করুক না করুক আমি করব, কোনোদিন না ঝগড়া করতো না। কারণ জানো কেন ঝগড়া করতো না আমার শাশুড়ি মা? তার পরিবেশ, তার বাবার বাড়ির পরিবেশ পুরো অন্যরকম, পুরো, কারণ তারা সবাই চাকরি বাকরি করতো, উনি শিক্ষিত ছিল। আর আমার শাশুড়ি মাকে যে কোন জায়গায় দিয়েছে, যে উনি অকালে লাস্টে মৃত্যুই হলো ওনার মৃত্যুর সময় অবশ্য আমি ছিলামও না, আর তার দায়ী আমিও না, ওনার ছোটো ছেলেও ছিল না। ওনার ছোটো ছেলে সেই সময় পুনেতে থাকতো, ওনার ছোটো ছেলে মায়ের কাজ কিছুই করতে পারিনি, তখন পুরো কড়া লকডাউন, ভীষণ কড়া লকডাউন, আমি ছিলাম বাবার বাড়িতে। তো তার মৃত্যুর জন্য আমরাও দায়ী না। তো মানুষটা কোনো দিন তার সাথে যেই কটা বছর সংসার করেছি, 7-8 বছর সংসার করেছি, কোনো দিন না বউদের সাথে ঝগড়া করেনি। হয়তো উনি রাগ হলে গুসা করে থাকতো, কিন্তু বউদের মুখে মুখে ঝগড়া করা বা কোনো কিছু উনি করতো না। উনি একদম আমার মতন এরকম নিরিবিলি ছিল, চেঁচামেচি পছন্দ করতো না। আমার ঝগড়া কেন পাশের বাড়ি শুনবে, আর ঝগড়া হলেই রাস্তায় উঠে যায় মানুষ দাদু। কিন্তু আমার শাশুড়ি মা পুরো উল্টো ছিল। কি করে যে এত বছর এই সংসার করেছে, আমি শুধু সেটাই ভেবে যাই যে কি করে এই মানুষটাকে নিয়ে উনি চলেছে। এই যে ঘরটা দেখছো না আমাদের, এই ঘরটাও লোকের পুরনো ঘর কিনে তারপরে এই ঘরটা করেছে। আর তার ছেলেরা তো মানে, আর সে তো মানে ধারণার বাইরে, মানে ওনার ছোটো ছেলের কথাই বলছি। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা।